অদিতি ঘোষের লেখা গল্প শ্যামলী। মহাষষ্ঠীর সন্ধে, পূজা মণ্ডপে বোধনের প্রস্তুতি চলেছে। বারোয়ারিতলা থেকে ঢাকের শব্দ ভেসে আসতেই পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা ছোটাছুটি শুরু করেছে। পুজোকে কেন্দ্র করে ব্যস্ততা গ্রামের সব বাড়িতেই। ছোট বড় সবার মনে খুশি খুশি ভাব। এরই মধ্যে ব্যতিক্রম শুধু হালদার বাড়ি। কিছুক্ষণ আগে থেকেই হালদার বাড়ির চেঁচামেচিতে পাড়ার লোকেরা তিতিবিরক্ত হয়ে উঠেছে। সবচেয়ে বেশি গলা শোনা যাচ্ছে বাড়ির বড় বউ অর্চনার। তাকে মদত দিচ্ছে শাশুড়ি স্বর্ণলতা ও স্বামী সোমনাথ। এটাকে ঠিক ঝগড়া বললে ভুল হবে, কারণ এক পক্ষই চেঁচিয়ে চলেছে। প্রতিপক্ষে থাকা রাজীবকে অনেক আগেই থামিয়ে দিয়েছে ওর মা শ্যামলী, কিন্তু অর্চনা থামার কোনো লক্ষণ নেই। দেওরের 9 বছরের এই হাবাগোবা ছেলেটার মুখ দিয়ে অপ্রিয় সত্যি কথাগুলো বেরিয়ে যাওয়ায় তেলে বেগুনে জ্বলে উঠেছে অর্চনা। ছেলের হয়ে ক্ষমা চেয়েও পরিত্রাণ পাচ্ছে না বাড়ির ছোট বউ শ্যামলী। এমনিতে অশান্তির ভয়ে সবসময় নিজেকে গুটিয়ে রাখে শ্যামলী, কিন্তু তাতেও শান্তি মেলে না। হালদার বাড়ির লোকেরা যেন পণ করেছে শেষ নিঃশ্বাস না পড়া পর্যন্ত কোনোভাবেই শ্যামলীকে রেহাই দেবে না তারা। ওকে মানসিক যন্ত্রণা দিয়ে এক অদ্ভুত রকম সুখ পায় বাড়ির অন্য মানুষেরা। বিশ্বনাথ হালদারের ছোট ছেলে রাজনাথ ভালোবেসে বিয়ে করেছিল শ্যামলীকে। কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট রাজনাথের যখন 3rd ইয়ার, তখন ইতিহাসে অনার্স নিয়ে কলেজে ভর্তি হয় শ্যামলী। একই বাসে রোজ যাতায়াত করতে করতে শ্যামলীর সঙ্গে আলাপ হয় রাজনাথের। শ্যামলীর গাত্রবর্ণ শ্যামলা হলেও মুখশ্রী চোখে পড়ার মতোই সুন্দর। শুধু মিষ্টি মুখ দেখে নয়, 19 বছরের যুবতী শ্যামলীর মিষ্টি ব্যবহারে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে যায় রাজনাথ। খুব অল্প দিনের মধ্যেই ওদের প্রেম গাঢ় হয়। ক্রমে পরিস্থিতি এমন হয় যে একে অন্যকে না দেখে ওরা থাকতে পারে না একটা দিনও। আর ঠিক এই কারণেই ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়ে রাজনাথ কলেজ ছাড়ার 2 মাস পরেই ঘটে গিয়েছিল বিপত্তিটা। নিজেদের ভবিষ্যতের কথা না চিন্তা করে দুজনে পালিয়ে গিয়েছিল বাড়ি থেকে। তারপর মন্দিরে গিয়ে বিয়ে করেছিল। 4-5টা দিন বন্ধুর বাড়িতে লুকিয়ে থেকে শেষ পর্যন্ত বউ নিয়ে নিজের বাড়ি ফিরে এসেছিল রাজনাথ। ওদের কম বয়সের এই ভুলের পরিণতিটা মোটেই সুখকর হয়নি। শ্যামলীকে মন থেকে মেনে নিতে পারেননি বিশ্বনাথের বাড়ির কেউই। ফলে শ্যামলীর জীবনে অশান্তি শুরু হয় প্রথম দিন থেকেই। হালদারদের অর্থনৈতিক অবস্থা খারাপ নয়। পুকুর, বাগান, 24-25 বিঘে ধানি জমি, বড় দোতলা বাড়ি, ট্র্যাক্টর, সব মিলিয়ে ওদের অবস্থা পাড়ার মানুষদের কাছে ঈর্ষণীয়। সেই বাড়ির বউ হয়েও শ্যামলীকে জীবন কাটাতে হয় দাসীর মতো। এর কারণ একটাই, শ্যামলী গরিবের মেয়ে। বড় ছেলে সোমনাথের বিয়ের সময় তার বড়লোক শ্বশুর মেয়ের জন্য 22 ভরি সোনার গহনা, জামাইয়ের জন্য ভারী সোনার চেন, আংটি তো দিয়েই ছিল। তার উপর আবার মেয়ে জামাইয়ের ঘর সাজাতে প্রয়োজনীয় সব ফার্নিচারও দিয়েছিল। পাওনার লোভেই রীতিমতো ভারী চেহারার বেঁটেখাটো অর্চনাকে পছন্দ করেছিল সুদর্শন, সোমনাথ ও হালদার বাড়ির বাকি মানুষেরা। অবস্থাপন্ন বাড়ির মেয়ে বলে শ্বশুরবাড়িতে অর্চনার একটা বিশেষ মর্যাদা আছে। সবাই একটু সমীহের চোখে দেখে তাকে। সেই সুযোগে সদ্ব্যবহার করে ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করা অর্চনা শ্যামলীর উপর সারাদিন ছড়ি ঘোরায়। সে জানে এই নিয়ে শাশুড়ি বা স্বামী কেউই কিছু বলবে না তাকে। ছোট থেকেই অভাগী শ্যামলী। শ্যামলীর বাবা মারা গিয়েছিলেন ওর 7-8 বছর বয়সে। ওর মাকে বেশ কষ্ট করেই সংসার চালাতে হতো। তার সাধ্য ছিল খুবই কম। তাই বিশ্বনাথ হালদার পরে যখন আনুষ্ঠানিকভাবে রাজনাথের বিয়ে দেওয়ার আয়োজন করেছিলেন, তখন দেওয়া থোয়া তেমন করতে পারেনি শ্যামলীর মা। অনেক কষ্টে মেয়ের জন্য 2টো কানের দুল, 2 গাছা ব্রোঞ্জের পাতের উপর সোনার বাউটি, একটা সরু হার আর জামাইয়ের জন্য একটা আংটি দিতে পেরেছিলেন। এছাড়া ছিল সামান্য দানের বাসন ও সকলের জন্য প্রণামী কাপড়। এতে মোটেই সন্তুষ্ট হয়নি হালদার বাড়ির মানুষেরা। বিয়ের পর থেকেই শাশুড়ি আর বড় জায়ের কাছ থেকে খোঁটা খেতে হয়েছে শ্যামলীকে, ভিখিরি বাড়ির মেয়ে বলে। এসব জেনেও কোনো প্রতিবাদ করতে সাহস হতো না সদ্য 22-এ পা দেওয়া বেকার ছেলে রাজনাথের। 1st ক্লাস নিয়ে গ্র্যাজুয়েশন করে চাকরির জন্য চেষ্টা করছিল রাজনাথ।
চাকরির দুটো পরীক্ষা দিয়েই একটার জন্য ইন্টারভিউয়ে কল এসেছিল দিল্লির একটা ওষুধের কোম্পানি থেকে। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, ইন্টারভিউয়ের জন্য বেরোনোর দিনই হঠাৎ করে ঘটে যায় অঘটনটা। সকালে মাঠঘাট দেখে বাড়ি ফেরার সময় রাস্তাতেই হার্ট অ্যাটাক হয়ে মারা যান বিশ্বনাথ হালদার। চাকরিটা পাওয়ার 90% সম্ভাবনা থাকলেও ইন্টারভিউ দিতে যাওয়া সম্ভব হয়নি রাজনাথের। এদিকে মাত্র 56 বছর বয়সে বিশ্বনাথের এই আকস্মিক মৃত্যুটাকে মেনে নিতে পারেননি তার স্ত্রী সরলা দেবী। তার ধারণা হয় শ্যামলী অপয়া, তাই সে হালদার বাড়িতে বউ হয়ে আসার 1 মাস পরেই এইভাবে মৃত্যু হলো তার স্বামীর। সেদিন থেকেই তিনি একদম সহ্য করতে পারতেন না শ্যামলীকে। আরও 1 মাস পেরোতেই সংসারটাকে পুরো নিজের আয়ত্তে নিয়ে চলে এলো সোমনাথ। যত দিন যাচ্ছিল শ্যামলীর সঙ্গে সোমনাথ আর অর্চনার দুর্ব্যবহারের মাত্রা ছাড়াচ্ছিল। শ্যামলী যে গর্ভবতী এই খবরটা জানতে পেরে আক্রোশে ফেটে পড়েছিল সোমনাথ। অশান্তিটা সেদিন চরমে উঠেছিল। মাধ্যমিকে 3 বার ফেল করা সোমনাথ রীতিমতো চিৎকার করে রাজনাথকে বলেছিল, আমার ঘাড়ে বাবা ছোট থেকে সংসারের দায়িত্ব চাপিয়ে দিয়েছিল, তাই আমি পড়াশোনা করতে পারিনি। এদিকে তুই পড়াশোনার জন্য বইপত্র নিয়ে পড়ে থেকেছিস সব সময়, সংসারের কোনো কাজ করিসনি কখনো। স্কুলে ফার্স্ট হয়েছিস বলে সেই আনন্দে নেচেছে বাবা, কি লাভ হয়েছে বলতো তাতে? রাজনাথ বলেছিল, তুমি আমাকে আর 6 মাস সময় দাও দাদা, তার মধ্যে আমি একটা চাকরি অবশ্যই জোগাড় করব, তখন সংসারে ঠিক টাকা দিতে পারবো। গর্জে উঠেছিল সোমনাথ, ওসব কথা শুনতে চাই না আমি। নিজের হয় না, তাতে আবার একটা বউ জুটিয়েছিস, তোদের পেট চালানোর দায়িত্ব আমি কেন নেব? আমি এসব পারবো না, তুই নিজের দায়িত্ব এবার নিজে নে। এর আগে কোনোদিন দাদার মুখের উপর কথা বলেনি রাজনাথ। সংসারের দায়িত্ব পেয়ে সোমনাথ যে নিজের আঁখের গোছাচ্ছে সেটা গ্রামের আর সকলের মতো বুঝতে পারছিল রাজনাথও, কিন্তু করার কিছু ছিল না ওর। সেদিন খাওয়ার খোঁটা দেওয়ায় মাথা গরম হয়ে গিয়েছিল রাজনাথের। বলেছিল, তুমি খাওয়াবে কেন? আমিও তো বাবার ছেলে, বাবার সম্পত্তি থেকেই খাচ্ছি আমরা। ফুঁসে উঠেছিল সোমনাথ, বাবার সম্পত্তি রক্ষা করার দায়িত্ব নিয়েছিস কোনোদিন? নিসনি। তাছাড়া তোর পড়াশোনার পেছনেও অনেক টাকা খরচ হয়েছে, এখনও দিব্যি খরচাপাতি করে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিস, আর বসে বসে খাচ্ছিস দুজনে। আবার 3 জন হবে 2 দিন পর, কে নেবে এইসব ঝক্কি? চোখের জল লুকিয়ে রাজনাথ বলেছিল, শ্যামলী কি বসে খায় দাদা? ও তো সংসারের কাজ করে সমস্ত দিন, বসতে সময় পায় কখন? ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি এনে সোমনাথ বলেছিল, তাহলে একজনের পরিশ্রমে 3 জন খাবি তোরা? এতে লজ্জা করবে না তোর? রাজনাথ ভাঙা স্বরে বলেছিল, বেশ, তুমি যদি চাও আমি তাহলে কাল থেকে মাঠঘাট দেখাশোনা করব তোমার মতন। রাজনাথের এই প্রস্তাব শুনে ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয় পেয়েছিল সোমনাথ, তাই গলার স্বর সত্তমে চড়িয়েছিল, ও আমি খেটে খুঁটে জমিগুলো চাষযোগ্য করে রেখেছি, আর তুই এখন তোলা মাথায় তেল দিতে যাবি? তা হবে না। যদি মাঠে যেতে চাস তাহলে জমি ভাগ করে নে। অবশ্য জমি আর কোথায়, বাবা শ্রাদ্ধ শান্তি কাজকর্ম করতে আর বাবার করে যাওয়া কিছু ধার শোধ করতে আমাকে 2 বিঘে জমি বিক্রি করতে হয়েছে। ওটা বাইরের লোককে অবশ্য বেচতে হয়নি, আমার শ্বশুর তোর বৌদির নামে কিনেছে। এরপর আবার ট্র্যাক্টরের লোন শোধ করতে 2 বিঘে বেচতে হবে। শ্বশুর আর কিনবে না, তাই খদ্দের দেখছি আমি। তুই তো এইসব খবর রাখিস না, হাত ধুয়ে বাড়া ভাতে বসিস। যাই হোক, আর একটা কথাও তোর জানা দরকার, মায়ের ভাগের জমি মা আমাকে দিয়ে দেবে বলেছে, তাহলে তুই 5 বিঘে পাবি। চাষ থেকে এখন কত কম আয় হয় সে খোঁজ তো রাখিস না। ওই জমিটুকু নিয়ে তুই আলাদাভাবে সংসার চালাতে পারবি তো? দেখ তাহলে, যদি বলিস তাহলে কালই সংসার আলাদা করে দিই। 10 বছরের বড় যে দাদাকে এতদিন শ্রদ্ধার চোখে দেখে এসেছে রাজনাথ, সেই দাদার মুখে এসব কথা শুনে অবাক হয়ে গিয়েছিল। এতদিন পর্যন্ত নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থেকেছে রাজনাথ, জমি জমার খোঁজ সত্যিই রাখেনি কখনো। তবুও বাবার মুখে শুনেছিল ওদের মোট জমির পরিমাণ 25 বিঘের মতো,
সেটা ভেস্ট হয়ে যাওয়ার ভয়ে অর্ধেক জমি বাবা মায়ের নামে রেজিস্ট্রি করে রেখেছিলেন। আর বছরখানেক আগেই শুনেছিল ট্র্যাক্টরের লোন প্রায় বেশিটাই শোধ হয়ে এসেছে। কিন্তু এখন দাদা অন্য কথা বলছে। তাছাড়া দাদারও আলাদা থাকবে কোনো দিন এমন কথা ও স্বপ্নেও ভাবেনি। ভীষণ কষ্ট হচ্ছিল রাজনাথের। জগৎ সংসারের উপর বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল মনটা, সেই সঙ্গে ভয়ও পেয়েছিল। কাল সকালে যদি সত্যি আলাদা করে দেয় দাদা, তাহলে কি করে চালাবে ও সংসার? 21-22 বছরের অপরিণত বুদ্ধিতে নিজের ঘর ছাড়াটাকে সহজ পন্থা মনে হয়েছিল সেই মুহূর্তে ওর। তাই কাউকে কিছু না জানিয়ে সেই রাত্রেই বাড়ি ছেড়েছিল। 5 দিন পর একটা চিঠি এসেছিল শ্যামলীর নামে। রাজনাথ লিখেছিল, পিতৃ সম্পত্তিতে কোনো লোভ নেই ওর, নিজের পায়ে দাঁড়িয়ে বাড়ি আসবে ও, তার আগে নয়। ও শ্যামলী আর ওর অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। শ্যামলী যেন ওকে ক্ষমা করে আর ওর জন্য অপেক্ষা করে। খবরটা জানতে পেরে শ্যামলীকে নিয়ে চলে গিয়েছিল ওর মা। ওখানেই ছিল শ্যামলী পুরো 2 বছর। রাজীবের যখন 1.5 বছর বয়স, তখন ইউটেরাস অপারেশন করতে হয় সরলা দেবীর। শাশুড়ি দেখাশোনা করা আর সংসারের কাজের চাপ সামলানো সম্ভব ছিল না অর্চনার একার পক্ষে। তাই শাশুড়ির অপারেশনের আগেই অর্চনা নিজে গিয়ে নিয়ে এসেছিল শ্যামলীকে। সেই থেকে আর বাপের বাড়ি যাওয়া হয়নি শ্যামলীর। মায়ের সংসারের খরচ বাড়বে এই ভয়ে শ্যামলী নিজে কখনো আগ্রহ দেখায়নি যাওয়ার জন্য। তাই এই পুরো 8 বছর একভাবে সংসারের জন্য খেটে চলেছে ও মুখ বুজে। শ্যামলীর অসহায়তার সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছে অর্চনা। শ্যামলীর ঘাড়ে রান্নাঘরের পুরো দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজে শরীর খারাপের অজুহাতে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছে সারাদিন। গত 10 বছরে একটু একটু করে সোমনাথের হালচাল অনেক বদলেছে। সমস্ত সম্পত্তি হাতের মুঠোয় পেয়ে যেমন ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে সোমনাথ, তেমনি কিছু নেশাও ধরেছে। সন্ধে হলেই চলে যায় বাগদিপাড়ায়। ওখানে একজন বিধবা মহিলার ঘরে রাতে কাটিয়ে আসে 11টা-12টা পর্যন্ত। তারপর বাড়ি ফেরে নেশায় বুঁদ হয়ে। বেতরুগী অর্চনা সব জেনেও কিছু করতে পারে না, কারণ বাবা মারা যাওয়ার পর বাপের বাড়ির দেমাগ কমেছে অর্চনার। এখন স্বামী তার ভরসা। তাছাড়া বাড়িতে বসে বসে ভালো মন্দ খাওয়া আর গয়না কাপড় কেনাতেই তার সুখ। সেসব দিক দিয়ে কোনো ঘাটতি রাখে না সোমনাথ। তাই তাকে নিয়ে অযথা মাথা ঘামায় না অর্চনা। গা ভর্তি গয়না আর নতুন শাড়ি পরে দেবীর বোধন দেখতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল অর্চনা। শ্যামলী ব্যস্ত রয়েছে নারকেলের নাড়ু তৈরি নিয়ে। বারোয়ারিতলা থেকে এসে রাজীব মায়ের হাত ধরে টানাটানি জুড়ে দিয়েছে ঠাকুরতলায় যাওয়ার জন্য। শ্যামলী ছেলেকে একভাবে বোঝাচ্ছে ওর পক্ষে এখন যাওয়া সম্ভব নয়। পারলে রাত্রে গিয়ে ঠাকুর প্রণাম করে আসবে। কিন্তু মায়ের কথা শুনতে রাজি নয় আজ রাজীব। কি করে যেন মেজাজটা বিগড়ে গেছে রাজীবের। হাবা গোবা টাইপের রাজীব বলে বসলো, তুমি দিনরাত এত কাজ করো কেন মা? বড় মা তো এত কাজ করে না। বড় মা নতুন শাড়ি পরে ঠাকুরতলায় যাবে, আর তুমি একা একা নাড়ু করবে। এটা হবে না, তুমিও চলো। তোমাকেও যেতে হবে নতুন কাপড় পরে। হাতে চুড়িবালার আওয়াজ তুলতে তুলতে সামনে এসে দাঁড়ালো অর্চনা। বড় সাহস হয়েছে তোর নয়? কাজের হিসেব করতে শিখে গেছিস? তাহলে শোন, তোর জেঠুর পরিশ্রমের টাকাই সংসার চলে, তাই আমি কম কাজ করলেও চলে। তবে তোর মা কাজ না করলে তোদের খেতে জুটবে না। তাছাড়া তোর বাবা নেই, যার স্বামীর খোঁজ নেই সে ঠাকুরতলায় যাবে কোন লজ্জায়? রাজীব কাঁদো কাঁদো হয়ে বলল, মা বলেছে আমার বাবা এবার আসবে। শব্দ করে হেসে উঠল অর্চনা। তাই নাকি? তোর বাবা বেঁচে আছে কি তারই ঠিক নেই, তার আবার আসার গল্প। মৃদু প্রতিবাদ করে উঠল শ্যামলী। দোহাই বর্দি, আজ পুজোর দিনে এমন কথা বলো না ছেলেটাকে, ওর কষ্ট হবে। 10 বছরের রাজীব এবার মরিয়া হয়ে বলল, পাড়ার সবাই বলে আমার মা বাবা দুজনেই ভালো, তুমি খুব বদ। তুমি আমার মাকে অত্যাচার করো। আর জেঠু আরও বদ, জেঠু আমার বাবাকে ঠকিয়েছে। নাড়ু পাকাতে পাকাতে ছুটে এসে শ্যামলী ছেলের মুখে হাত চেপে ধরল। ছি বাবা, এমন কথা বলতে নেই। পাড়ার লোকেদের কথা কখনো শুনবে না তুমি। রাজীব চুপ করে গেল ঠিকই,
তবে ওর বলা কথাটা তার আগেই এসে বিঁধেছে অর্চনার বুকে। আগুনে ঘি পড়লে যেমন তা জ্বলে ওঠে দ্বিগুণ তেজে, তেমনি গর্জে উঠল অর্চনা। শ্যামলী ছেলের জন্য অর্চনার পায়ে ধরল। ক্ষমা করো বড়দি, ও ছোট ছেলে, না বুঝে লোকের কথা শুনে উল্টোপাল্টা বলে ফেলেছে। সেসব কথায় কর্ণপাত করল না অর্চনা। ছুটে এসে রাজীবের চুলের মুঠি ধরে এলোপাথারি চড় থাপ্পড় মারতে লাগলো আর চিৎকার করে গালমন্দ দিতে লাগলো। ওকে বাধা দেওয়ার জন্য এগিয়ে এলেন না সরলা দেবী, বরং বললেন, দাও দিকিনি উত্তম মধ্যম কঘা, বড় বার বেড়েছে মায়ের আশকারা পেয়ে। একটু দূরে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলা ছাড়া আর কিছু করার ছিল না শ্যামলীর। চেঁচামেচি শব্দ এড়াতে কানে হেডফোন দিয়ে বিছানায় শুয়েছিল সোমনাথের ছেলে সঞ্জীব। হঠাৎ বিছানা ছেড়ে ওকে বাইরে বেরিয়ে আসতে দেখে অর্চনা বলল, এই ছেলের আস্পর্ধা কত বেড়েছে দেখ, আমাদের নামে উল্টোপাল্টা কথা বলছে, তাই দিয়েছি আজ বেশ করে। মায়ের কথার কোনো উত্তর না দিয়ে বারান্দা পেরিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে এলো সঞ্জীব। ক্লাস 11-এই সঞ্জীব বেশ লায়েক হয়ে উঠেছে। পাড়ার ওর থেকে সব বড় আড্ডাবাজ ছেলেরা ওর বন্ধু। যতটা সময় পড়াশোনা করে তার দ্বিগুণ সময় আড্ডা দিয়ে কাটায় সঞ্জীব। তবু সেই ছেলেরই পড়াশোনার ধকল দেখতে পায় ঠাকুরমা আর মা। ঠাকুরমার নয়নের মণি সঞ্জীব ঠাকুরমা আর মায়ের দেওয়া টাকায় সিগারেটটা ধরেছে অনেক আগেই। পুজো পার্বণে ওর টাকায় বিলিতি খায় বন্ধুরা, তাই বন্ধু মহলে খাতির ভালোই। তবে সংসার রসাতলে গেলেও যে ছেলে তাকিয়ে দেখে না, তার ব্যবহারে বিস্মিত হলো শ্যামলী। মায়ের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল সঞ্জীব। কয়েক মিনিট পরেই হাতে একটা ক্যাডবেরি নিয়ে বেরিয়ে এলো। রাজীবের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা তোকে পুজোর দিন মেরে খুব অন্যায় করেছে, মাকে অনেক বকেছি আমি। তুই রাগ করিস না ভাই, এই চকলেটটা খা তুই, এটা তোর জন্যই এনেছিলাম। চকলেট হাতে না নিয়ে মায়ের দিকে তাকালো রাজীব। শ্যামলী ঘাড় নেড়ে সম্মতি জানাতে ফোঁপাতে ফোঁপাতে হাতের মুঠো খুলল। ওর হাতে চকলেটটা গুঁজে দিতে পেরে যেন কৃতার্থ হলো সঞ্জীব। সঞ্জীবের আজকের আচরণ দেখে অবাক না হয়ে পারছে না শ্যামলী। তবে শ্যামলী লক্ষ্য করেছে, নিজেদের ঘরে গিয়েই সঞ্জীব মা ঠাকুরমার সঙ্গে কথা বলছিল। কথাগুলো শোনা না গেলেও সকলেই বেশ উত্তেজিত বলে মনে হচ্ছিল। তৎক্ষণাৎ চিন্তাটা মাথার মধ্যে উঁকি দিল, তাহলে কি কোনো খবর পেয়ে গেছে ওরা? কিন্তু রাজনাথের খবর তো একমাত্র জানে রাজনাথের অভিন্ন হৃদয় বন্ধু তপন মুখার্জি আর ওর বাবা মা। ওদের বাড়িতেই প্রত্যেক মাসে ফোন আসে রাজনাথের। তপনের মা পুকুরঘাটে কি ঠাকুর দালানে সন্ধে দেখাতে এসে শ্যামলীকে জানায় সেই খবর। 10 বছর ধরে যারা সমস্ত গ্রামের মানুষের কাছে লুকিয়ে রেখেছে খবরটা, তারা নিশ্চয়ই সে খবর ফাঁস করবে না আজ। তবে কি অন্য কোনোভাবে জেনেছে ওরা কিছু? শ্যামলীর চিন্তায় ছেদ পড়ল তপন মুখার্জির মায়ের হাঁক ডাক শুনে। কি রে, কোথায় গেলি তোরা রাজীব, মা বেটাতে? আজ যে তোদের কষ্টের দিন শেষ হলো রে। শ্যামলী রান্নাঘর থেকে বেরিয়ে এলো হন্তদন্ত হয়ে। কি হয়েছে কাকিমা? রাজনাথ বাড়ি এসেছে আজ, ওই দেখ 2 বন্ধুতে আসছে। বলতে বলতেই সামনে চলে এসেছে ওরা। তপন মুখার্জির মা কিছুদিন আগে বলেছিলেন যে রাজনাথ জানিয়েছে তার এবার এখানে ফেরার সময় হয়ে এসেছে, কিন্তু ঠিক কবে ফিরবে তা জানা ছিল না। তাই রাজনাথের এই আকস্মিক আগমনে বিস্মিত শ্যামলী। কিছুক্ষণ অবাক দৃষ্টিতে সদর দরজার দিকে তাকিয়ে রইল ও। 10 বছর আগের সেই ছিপছিপে চেহারার রাজনাথ আজ একজন বলিষ্ঠ পুরুষ। পরনের দামি স্যুট বুট জানিয়ে দিচ্ছে তার আভিজাত্য। অনেক দিন পর দেখা, তাই একটা সংকোচ জড়িয়ে ধরেছে শ্যামলীকে। ওর লজ্জায় দৃষ্টি নামিয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই বিশেষ খবরটা ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। হাওড়া জেলার এই কামদেবপুর গ্রামে গত 6 মাস ধরে রাস্তার ধারে বারুজ্যেদের জায়গায় গজিয়ে ওঠা আধুনিক ডিজাইনের যে বাড়িটাকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ ছিল না, আজ জানা গেল সেই বাড়ির মালিক কে। বাড়িটা তৈরি হয়েছে একজন প্রমোটারের মাধ্যমে। সবাই জানতো এর মালিক দিল্লিতে থাকে। সে নাকি শখ করে গ্রামের মধ্যে বাড়িটা করাচ্ছে, মাঝে মাঝে এসে গ্রামে থাকবে বলে। তার নাম কেউ জানতো না। তবে 1.5-2 কোটি টাকা খরচ করে যে করাচ্ছে বাড়িটা, সে যে একজন পয়সাওয়ালা মানুষ তা বেশ বোঝা যাচ্ছিল। আজ রহস্য ফাঁস হলো বারোয়ারি তলায়।
ওই বাড়ির মালিক আর কেউ নয়, সে হচ্ছে এই গ্রামেরই ছেলে রাজনাথ হালদার। দেবীর বোধন হয়ে গেছে। বারোয়ারিতলায় রাজনাথকে ঘিরে ধরেছে গ্রামের বয়স্ক পুরুষেরা। সকলের সামনে বসে আজ রাজনাথ বলছে দীর্ঘ 10 বছর ধরে তার অজ্ঞাতবাসের কাহিনী। সেই রাত্রে বাড়ি থেকে চলে যাওয়ার সময় রাজনাথ সঙ্গে নিয়েছিল 2-3 সেট জামা প্যান্ট, কয়েকটা প্রয়োজনীয় জিনিস, নিজের মার্কশিট, সার্টিফিকেট আর বিয়েতে পাওয়া আংটিটা। তবে সবচেয়ে মূল্যবান যে জিনিস দুটো ও বুদ্ধি করে সঙ্গে নিয়েছিল সেগুলো হচ্ছে 2 মাস আগের পাওয়া ওর ইন্টারভিউ লেটার ও ওর বাবার বার্নিং সার্টিফিকেট। যদিও এগুলো কাজে লাগতে পারে এই আশাটা ছিল খুবই ক্ষীণ। সকালে হাওড়ার একটা দোকানে আংটিটা বিক্রি করে ও রিজার্ভেশন ছাড়াই দিল্লি পাড়ি দেয়। দিল্লি পৌঁছে নির্দিষ্ট ঠিকানায়ও দেখা করে। সৌভাগ্যক্রমে রাজনাথের ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউ দিয়েই ও শ্যামলীকে চিঠিটা লিখেছিল। ইন্টারভিউয়ে সিলেক্ট হয়ে ও চাকরিতে বহাল হয়। ওই কোম্পানি ওকে নিয়োগ করে একটা বিশেষ শর্তে। ওই কোম্পানির এমডি জানায় 1 বছরের মধ্যে ওকে সৌদি আরব যেতে হবে 8 বছরের জন্য। ওরা 15 দিন ভাবার সময় দেয়। তপনকে ফোন করে সব জানিয়ে ও শ্যামলীর মত চায়। তপনের মায়ের মাধ্যমে শ্যামলী জানিয়ে দিয়েছিল যে ওর যত কষ্টই হোক ও অপেক্ষা করবে রাজনাথের জন্য। রাজনাথ যেন রাজি হয়ে যায়। 1.5 বছর দিল্লিতে কাজ করার পর ও সৌদি আরব যায়। ওখানের মাইনে এখানকার টাকার হিসেবেই এখানকার 5-6 গুণ। তাই টাকা উপার্জনের উদ্দেশ্যে সব কষ্ট চেপে রেখে কাটিয়ে দেয় 8টা বছর। 7 মাস আগে দিল্লিতে ফিরে এসে বাড়িটা করার সিদ্ধান্ত নেয় ও। কাল ওই বাড়িতে গৃহপ্রবেশের জন্য পুজো করার ইচ্ছা। তপনের বাবা পুজোর দায়িত্ব নিয়েছেন। ওই পুজোয় সবাইকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে বাড়ির দিকে পা বাড়ালো রাজনাথ। ছেলেকে জীবনে প্রথম দেখলো রাজনাথ, তাই ছেলেকে জড়িয়ে ধরে ছাড়তেই চাইছে না ও। এইভাবে এতদিনে না পাওয়ার কষ্টকে যেন ভুলতে চাইছে। বাবাকে পেয়ে ভীষণ খুশি রাজীবও। ঘুম আসার আগে পর্যন্ত বাবাকে ছাড়েনি একবারও। সারা রাত ধরে না ঘুমিয়ে গল্প করেছে রাজনাথ আর শ্যামলী। বেশিরভাগ সময়টাই রাজনাথ বলেছে আর শ্যামলী শুনেছে। শ্যামলী রাজীবের গল্পই করেছে একটু আধটু। তবে স্বামী মনে কষ্ট পাবে বলে যা ভাসুর বা শাশুড়ি দুর্ব্যবহারের কথা কিচ্ছু জানায়নি। সারা রাত ধরে এত গল্প করার পরও শ্যামলীর কাছে আরও যে খবরটা লুকানো ছিল সেটা জানতে পারল শ্যামলী নতুন বাড়িতে গিয়ে। 3 তলার ব্যালকনির মাথায় শ্বেতপাথরের ফলকে লেখা বাড়িটার নাম পলিথিন পেপার দিয়ে ঢেকে রাখা হয়েছিল। রাজনাথের অনুরোধে সেটা টেনে ছিঁড়তেই হলো শ্যামলীকেই। নামটা দেখে আরও একবার ভালো লাগায় ভরে উঠল শ্যামলীর অন্তর। রাজনাথ বাড়ির নাম দিয়েছে শ্যামলী। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।